প্রায় বাংলা এই মুহূর্তে ঠিক ঘড়ি কাটায় সন্ধ্যে 7:30 বেজে গিয়েছে। ক্ষমা প্রার্থীতার জন্য কিন্তু এই মুহূর্তে রয়েছে আমি অঞ্জন আপনাদের সঙ্গে ট্রাইপি বাংলার পর্দায় এক কথায় অঞ্জন নিয়ে। মূলত যে বিষয় নিয়ে আলোচনা করার আজ সত্যি অত্যন্ত প্রয়োজন, তার কারণ আপনারা জানেন আজ লোকসভা ভোটের একেবারে প্রথম দফা এবং সেখান থেকে দাঁড়িয়ে কোন জায়গায় কতটা শান্তিপূর্ণ ভোট হলো কিংবা কতটা অশান্তিতে ভোট পরিপূর্ণ থাকলো সমস্ত ভোটের জায়গাগুলো, সেই যাবতীয় বিষয় নিয়ে অ্যানালিসিস পর্ব চলবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে একেবারে আমাদের সঙ্গে স্টুডিওতে মাননীয় মাধব দাস বিজেপি নেতা, আমাদের সঙ্গে রয়েছে মাননীয় প্রাণেশ সরকার সিপিআইএম নেতা, আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয় কৌশিক দে তৃণমূল নেতা। আপনাদের তিনজনকেই স্বাগত ট্রাইপি বাংলা এক কথা অঞ্জনের এই শোতে। আমার প্রথমেই প্রথম প্রশ্ন, দেশের বিভিন্ন জায়গায় ভোট হলো, খবরের শিরোনাম বাংলায় কেন? আমার দ্বিতীয় প্রশ্ন, ভোটের লড়াই যদি উন্নয়নের ওপরেই ভিত্তি হয় তবে হাতাহাতি মারামারি কেন? আমার তৃতীয় প্রশ্ন, ভোটকর্মীদের বিডিও অফিসে আটকে রাখার কারণ কি? আমার চতুর্থ এবং অন্তিম প্রশ্ন, কোচবিহারে আর কতদিন এই রাজনৈতিক হিংসা চলবে? এই যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করব, এই যাবতীয় বিষয়ে জানার চেষ্টা করব। মূলত যে ইস্যু উঠে এসছে বারবার রাজনৈতিক বাকবিতণ্ডার মধ্যে, কোনো এক জায়গাতে বামফ্রন্ট বা বলা যেতে পারে কংগ্রেসের, এই মুহূর্তে বাম সমর্থিত কংগ্রেস বা কংগ্রেস সমর্থিত বাম, যাই হোক না কেন, দুজনেই কোনো এক জায়গায় কি অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে, এই বিষয় নিয়েও জানার চেষ্টা করব। কিন্তু তার আগে বিজেপি বনাম তৃণমূলের এই লড়াই, এই দ্বৈরথ সত্যি জানার দরকার, ভাবার প্রয়োজন। তার কারণ বারবার করে সত্যি কি বিরোধী মুখ হয়ে উঠছে বিজেপি তৃণমূলের কাছে, এবং কোনো এক জায়গাতে তৃণমূল এবং বিজেপির এই দ্বৈরথের মাঝে সাধারণ মানুষকে পিছতে হচ্ছে না তো? তার কারণ আজ যে নজির বারবার করে ট্রাইব টিভি বাংলার পর্দা আপনারা দেখে এসছেন, একেবারে সকাল থেকে শুরু করে এখনো পর্যন্ত যতগুলো ফুটেজ আপনাদেরকে দেখিয়েছি সেখানে সবগুলো জায়গাতে একটা জিনিস অত্যন্ত পরিষ্কার, তা হলো ভায়োলেন্স, ভায়োলেন্স আর ভায়োলেন্স। তার কারণ সবগুলো জায়গাতে একটা বিষয় বারবার উঠে এসছে, অশান্তি, মারামারি, হাতাহাতি। কখনো বিজেপি তৃণমূলকে বলছে, কখনো তৃণমূল বিজেপিকে বলছে, কিন্তু বামফ্রন্টের নাম কি কোনো জায়গায় এই ক্ষেত্রেও অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে? এই প্রশ্ন নিয়ে সরাসরি চলে যাব প্রাণেশবাবুর কাছে। প্রাণেশবাবু, সব ক্ষেত্রে কি আপনারা শূন্য হয়ে পড়লেন? অশান্তি মারামারিতেও শূন্য, ভালো লাগছে? নাকি মনে হচ্ছে অশান্তি মারামারি যারা করছে তারা খারাপ করছে? কোনটা? শান্তি কোনো নির্বাচনে কাঙ্ক্ষিত বিষয় নেই, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বিগত কয়েকটা নির্বাচনে আমরা যা দেখতে পাচ্ছি, রক্তপাতহীন নির্বাচন। পশ্চিমবঙ্গে ভাবনা চিন্তা করা আর আকাশ কুসুম কল্পনা করা দুটোই সমান বিষয়। আসলে তৃণমূল এবং বিজেপি উভয় দলের যে কালচার, সেটা পরিষ্কার যে উভয় দল তারা এই ধরনের যে গুন্ডাইজম, সেটাকে তারা প্রশ্রয় দিচ্ছে, সমাজ বিরোধীদের আশ্রয়ে আজকে রাজনীতিকে তারা ব্যবহার করবার চেষ্টা করছে। স্বাভাবিকভাবেই তার পরিণাম হিসাবে সাধারণ মানুষ তারা এফেক্টেড হচ্ছেন। আমরা কোনোভাবেই নির্বাচনকে আমরা যে দৃষ্টিকোণ থেকে দেখি, এরকম হিংসার আর রক্তাক্ত নির্বাচন আমরা কখনোই কাঙ্ক্ষিত বলে মনে করি না। আসলে নির্বাচনটা হচ্ছে মানুষের কাছে গণতন্ত্রের উৎসব হিসেবে, মানুষ ভোটদান করবে, তাদের মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। কিন্তু আজকে আমরা এই দিনভর যে আমরা দেখলাম, 3টে লোকসভা নির্বাচনের যে 3টে আসনে, কুচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, যে মানুষকে বাধাদান দেওয়া হচ্ছে। এবং বিশেষ করে আমরা এটাও লক্ষ্য করলাম যে আপনারা যতই অপ্রাসঙ্গিক করুন না কেন, মানুষের কাছে আমাদের প্রাসঙ্গিকতা রয়েছে, আর জন্যই আজকে নির্বাচন কেন্দ্রে অপ্রাসঙ্গিক আপনারা যতই এটা দেখানোর চেষ্টা করুন না কেন, বিজেপি এবং তৃণমূলকে আপনারা যতই কম্প্যাক্ট করার চেষ্টা করুন, যতই তুলে ধরার চেষ্টা করুন, কিন্তু আজকের নির্বাচনে আপনারাই বলছেন যে অপ্রাসঙ্গিক, কিন্তু আমরা মনে করি মানুষের কাছে আমাদের প্রাসঙ্গিকতা রয়েছে। আমরা অপ্রাসঙ্গিক বলছি, আমরা বলছি কোনো এক জায়গা থেকেই সত্যি সত্যি যে জায়গাটা বারবার করে রাজনৈতিক মহল কিংবা আপনাদের বিরোধী শিবির বারবার করে বলে অপ্রাসঙ্গিক হয়ে পড়ছেন আপনারা, সেই জায়গাটাকে কোনো জায়গায় শিলমোহর পড়ছে, জানার চেষ্টা করছি। উই আর নট লায়েবল, আমরা এটা একেবারেই বলছি না যে আপনারা অপ্রাসঙ্গিক হয়ে পড়ছেন, কেউ অপ্রাসঙ্গিক হয়ে পড়ে না। তার কারণ এতদিন আপনাদের দীর্ঘ লড়াই, কিন্তু প্রশ্ন হচ্ছে ভোট বাক্সে কোথায় আপনারা? সত্যি কেন এখনো পর্যন্ত ভোট বাক্সে আপনাদেরকে দেখা যাচ্ছে না? এই তৃণমূল এবং বিজেপির মধ্যে বেসিক্যালি চরিত্রগত কোনো পার্থক্য নেই। আসলে ওদের গোডাউনটা একটাই, কিন্তু শোরুমটা হচ্ছে আলাদা।
যতই ওরা করুক, দিন শেষে তো দেখাই যাচ্ছে যে বিজেপি এবং তৃণমূলের মধ্যে কোনো পার্থক্য নেই। জন্যই আজকে আমরা দেখেছি ব্রিগেডের সমাবেশে যে অর্জুন সিংকে আমরা দেখেছি যে তিনি সমাবেশে উপস্থিত আছেন, তারপরে তিনি বিজেপিতে চলে গেলেন। এখান থেকে নির্বাচিত হয়েছিলেন গত বিধানসভা নির্বাচনে, বিধায়ক হিসেবে যিনি নির্বাচিত হয়েছিলেন, পরবর্তীতে তিনি তৃণমূল কংগ্রেসের এখানকার প্রার্থী। স্বাভাবিকভাবেই যে এই দুটো ফুলের মধ্যে যে বোঝাপড়া আছে, এই দুটো ফুলের বোঝাপড়া এটা সবটাই মানুষ দেখছে। আর মানুষের কাছে আমাদের বার্তা যেটা, সেটা হচ্ছে নির্বাচনটাকে আমরা রাজনৈতিক সংগ্রাম হিসেবে দেখি। মানুষের রুটি রুজি, দৈনন্দিন জীবনের যে যন্ত্রণা, সেটা মানুষের কাছে আমরা প্রচার করছি এবং ভোটের বাক্সে তার প্রতিফলন আমরা পাবো। কিন্তু আমরা কোনো এই রাজনৈতিক হিংসার মতন যে ঘটনাগুলো আজকে গোটা পশ্চিমবঙ্গে আজকে ঘটছে, শুধুমাত্র নির্বাচনের দিন এই তিনটে কেন্দ্রেই নয়, সামগ্রিকভাবে বাধাদান করা, প্রচারে বাধাদান করা, এটা আমরা লক্ষ্য করছি। এবং প্রশাসনকে ব্যবহার করে রাজনৈতিকগতভাবে আমরা দেখছি যে বিরোধী দলগুলোর ওপর যে ধরনের আক্রমণ নামিয়ে আনার চেষ্টা করছে, যে বিভিন্নভাবে কেস হচ্ছে। এই তো সন্দেশখালীর ঘটনায় আপনারা দেখেছেন, প্রতিবাদ করবার জন্য পরে আসবো আমরা এই বিষয় নিয়ে একেবারে চলে যাব কৌশিকবাবুর কাছে। কৌশিকবাবু, যে বারবার করে আপনাদের দিকে আঙুল উঠছে, নিশানা হচ্ছেন আপনারা, প্রশ্ন উঠছে আজ যে ছবি আমরা দেখিয়েছি টাইপ টিভি বাংলার পর্দায়, তাজা বোমা পাওয়া যাচ্ছে। কৌশিকবাবু, বাংলার বুকে দাঁড়িয়ে বাকি সব জায়গাতে দেশের বিভিন্ন প্রান্তে ভোট হচ্ছে, আশা রাখবো আপনিও হয়তো কোনো জায়গায় কোনো সংবাদপত্রে বা কোনো জায়গাতে এখনো পর্যন্ত দেখেননি যেখানে কোনো রকম হিংসার আকার ধারণ করেছে, কিন্তু বাংলায় বারবার কেন তাজা বোমার? তাহলে কি আরত ঘর বাংলা হয়ে পড়ছে? কৌশিকবাবু, এবার আমরা একটু বলি যে আমাকে 2 মিনিট টাইম দিতে হবে। নিশ্চয়ই, আপনাকে সময় দিয়েছি, আপনি বলুন। এবং বিষয়টা হচ্ছে, যখন কোনো রাজ্যে হোক বা যখন কেন্দ্রের ভোট হোক, তখন কিন্তু সেই ভোটের যে একটা নির্বাচন কমিশন যখন মানে বিধি লাগু হয়ে যায়, কোড অফ কন্ডাক্ট, তখন কিন্তু আইন প্রশাসনের শৃঙ্খলার দায়িত্বটা চলে যায় নির্বাচন কমিশনের হাতে। আপনার হয়তো মনে থাকবে যে কিছুদিন আগে আমরা দেখেছিলাম, যখন এখানে প্রথম ইলেকশন কমিশন যখন কলকাতাতে মিটিং করতে আসে, তখন তিনি বলেছেন যে সুস্থভাবে ভোট করিয়ে নেওয়ার দায়িত্বটা হচ্ছে সম্পূর্ণ আমাদের। এবং আমরা তার পরবর্তী দেখলাম তারা কী করলো, তাদের পছন্দ মতো কিছু স্টাফকে তারা পরিবর্তন করলেন, যেমন বিভিন্ন থানার আইসি, বিভিন্ন জায়গার এসপি এবং ডিআইজি, যে তারা মনে করেছে ল অ্যান্ড অর্ডার কন্ট্রোলে থাকবে এবং তারা তাদের মতো করে কাজ করেছে। ল অ্যান্ড অর্ডারটা কিন্তু এখন নির্বাচন কমিশনের হাতে, সেটা কিন্তু রাজ্য সরকারের এখন হাতে নয়। এক, দ্বিতীয়ত কথা হচ্ছে যে সিপিএম যেখানে বলছে যে আগ্রে এই কালচারটা এখানে ছিল না বা কোথাও, আপনারা দেখবেন গোটা ভারতবর্ষের নিরিখে যদি কোথাও ভোট হবে, সেই ভোটে কিন্তু দেখবেন মূলত প্লিজ কৌশিকবাবু, কাদা ছোড়াছড়ি বন্ধ করুন। আমি কাদা ছোড়াছড়ি না, আমার সাব প্রশ্ন ছিল আপনার কাছে। আমার প্রশ্ন হচ্ছে, বাংলা কি কোনো এক জায়গাতে বোমা বা বারুদের আতরঘর হয়ে যাচ্ছে? প্রশ্ন আমার এটা, উত্তর আমি স্পেসিফিক চাই। নির্বাচন আমি বলছি একটু, মানে এখানে আমি রেফারেন্সটা বলছি, আমি এখানে তো নির্বাচন কমিশনের হাতে তো এখন সমস্ত কিছু ল অ্যান্ড অর্ডার তারাই দেখবে। এক, আর দ্বিতীয়ত কথা আমি বলতে যাচ্ছি, গোটা ভারতবর্ষে যখন নির্বাচন হবে আপনার হচ্ছে, আপনি দেখতে পাবেন একদম যখন চলছে আপনি দেখতে পাবেন, সেটা হচ্ছে যে ভারতবর্ষের 3টে জায়গাতে এই প্রবণতাটা দেখা যাচ্ছে। কীভাবে প্রবণতা জায়গা? এক, দেখবেন পশ্চিমবঙ্গ কিছুটা আছে, এক হচ্ছে আগরতলা, ত্রিপুরা কিছুটা আছে, আর দেখতে পাবেন কি কেরলে কিছুটা আছে। এবং দুর্ভাগ্যক্রমে দেখা যাবে যে কখনো না কখনো এই জায়গাগুলো সিপিএম সেই সময় সেখানে রাজত্ব করে এসছে, তারা সেই কালচারটাকে সেই সময় ঢুকিয়ে দিয়ে এসছে। আজকে সন্ত্রাসের কথা উনি যখন বলছে, যে সিপিএম এর বন্ধু যখন বলছেন যে তারা একদম সুস্থভাবে সমস্ত কিছু করেছিল, আমাদের পরিষ্কার একটা কথা মনে আছে, তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তিনি দমদমে দাঁড়িয়ে বলেছিলেন যে সুভাষ, আমাকে তুমি দমদম সিটটা ফিরিয়ে দেবে। ঠিক আছে, তো সেটার বিচারেও কিন্তু উনি বলছেন যে ভোট প্রচারে বাধা, এই সমস্ত কথাবার্তা যিনি বলছেন তার কাছে মনে হয় না তারা সেই দিনগুলো ভুলে গিয়েছে। আরেকটা কথা বলি, বলেছিলেন বদলা নয় বদল চাই। 2011 সালের পর থেকে এখনো পর্যন্ত আপনারা রয়েছেন, প্লিজ শোনার অভ্যেসটা রাখুন। আমার প্রশ্ন হচ্ছে, 2011 সাল থেকে 2024 সাল 13 বছর পেরিয়ে গিয়েছে, ক্যালকুলেশন ভুল না হলে। প্রশ্ন হচ্ছে, এতদিন অবধি রুলস অ্যান্ড রেগুলেশনস, ল অ্যান্ড অর্ডার আপনাদের হাতে তো আছে, তাহলে প্রশ্ন বারবার বামফ্রন্টের দিকে কেন ওঠে? বামফ্রন্ট থেকে যেটা আপনি বললেন যে আমরা যেটা স্লোগান ছিল 2011-তে বদলা নয় বদল চাই, এবং সেটাই আমরা করেছি। কিন্তু যে বদলা আমরা কাউকে নেইনি তার বিরুদ্ধে, যার জন্য আপনার হয়তো মনে পড়বে 11 সালে যখন আমাদের উইনিং সিট যখন সব জায়গা থেকে চলে আসছে, যখন আমরা ক্ষমতা দখলে চলে এসেছি, সেই সময়তে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে কোনো রকম কোনো বিজয় উৎসব আপনারা কিন্তু করতে যাবেন না, কর্মীদেরকে সতর্ক করেছিল এবং বলেছিল যে রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল গীতি বাজিয়ে তোমরা বিজয় উৎসবকে পালন করো নিজের মতো করে, কোনো রকম র্যালি বের করতে তিনি না করেছিলেন। আর এটাই তো শান্তিপূর্ণ
আগুনের একটা আবহাওয়ার বার্তা তিনি মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন। আপনারা ভুলে যাচ্ছেন হয়তো। বার্তার বাস্তবায়নের মধ্যে অনেক পার্থক্য। না, বাস্তবায়নের ক্ষেত্রে সেটা তো আমাদের আজকে যদি ভোটের নিরিখে বলেন, তার দায়িত্ব কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের নয়। তার ভোটের নিরিখে যখন নির্বাচন কমিশনের কোড অফ কন্ডাক্ট চলছে, রাজ্য প্রশাসনের দায়িত্ব কার? নির্বাচন কমিশনের। একদম ভোটের ল অ্যান্ড অর্ডারের দায়িত্ব প্রশাসনের দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনের একজন পুলিশ প্রশাসনকে খালি হাতে বোম স্কোয়াডের মতো করে কাজ করতে হচ্ছে। নির্বাচন কমিশনের শুধুমাত্র দায়িত্ব, নির্বাচন কমিশন, রাজ্য প্রশাসনের কোনো রকম রক্ষা কবচ থাকবে না। না, রাজ্যে ভোট হচ্ছে, সেখানে রাজ্যের কোনো রকম কোনো রুলস এন্ড রেগুলেশনস থাকবে না। রুলস এন্ড রেগুলেশন থাকবে, কিন্তু বলছি কিন্তু এখন কিন্তু মেজর দায়িত্বটাই কিন্তু নির্বাচন কমিশনের হাতে। আর পুলিশকে কন্ট্রোল করছে বা এসপি ডিএমকে কন্ট্রোল করছে কিন্তু নির্বাচন কমিশন, এবং তারা দায়িত্ব নিয়ে বলেছিল যে আমরা এইভাবে। আমি নিশ্চয়ই সবাইকে সুযোগ দেবো, মাধববাবু কাছেও আসতে হবে। মাধববাবু, প্রশ্ন হচ্ছে বিজেপি এবং তৃণমূলের এই দ্বৈরথের মাঝে আজ যে তাজা বোমা পাওয়া যাচ্ছে, আপনারা মনে করছেন না যেটা সাধারণ মানুষের জন্য একটা থ্রেট? দিনের পর দিন এই থ্রেটগুলো আর কতদিন ধরে বাড়বে? বিজেপি তৃণমূলের এই দ্বৈরথের জন্য আপনারা নিজেদের আসন বহাল রাখার জন্যে সাধারণ মানুষকে আর কতদিন বলি দিতে হবে? মাধববাবু, বিজেপি ভারতীয় জনতা পার্টি একটা শান্তপ্রিয় দল। আপনারা জানেন এই বিগত কিছুদিন আগে যে 5টা রাজ্যে কোচবিহারে যে ঘটনাটা ঘটেছে মাধববাবু, আমি বলছি 5টা রাজ্যে ভোট হয়েছে, সেখানে কিন্তু কি হয়নি, কোনো মারপিট কোনো কিছুই হয়নি, কিন্তু কারো প্রাণ যায়নি। কিন্তু বিগত যে বিধানসভা নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচন যে আমাদের পশ্চিমবাংলা হয়ে গেছে, সেখানে কিন্তু আমাদের অনেকগুলো প্রাণ, বিজেপির কর্মী অনেকগুলো প্রাণ চলে গেছে। এক কথায় কি বলুন তো, এক কথায় তৃণমূল এইখানে সন্ত্রাস করে ভোট করবে, এটা তৃণমূলের কালচার, একদম এটা একদম অভ্যাসজাত কাজ। আমি আপনাকে একটা তথ্য দিয়ে বলছি, 2019 সালে যে ভোট হয়েছিল, সেখানে শুধু আমার অপরাধ ছিল, আমি পঞ্চায়েতে দাঁড়িয়েছিলাম, আর সেখানটায় তৃণমূল কর্মীরা আমার উপর বোমাবাজি করে আমাকে মানে ভীষণভাবে আঘাত করে আমাকে হাসপাতালে আমাকে ভর্তি করতে হয়েছে। তাহলে বলুন, আমি একজন শিক্ষক, আমি পঞ্চায়েত নির্বাচনে দাঁড়িয়েছিলাম, আমাকে গুলি বোমাবাজি করে আমাকে হাসপাতালে ভর্তি করিয়েছে, এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? আজকে পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষের মধ্যে একটা নির্বাচন হলে সেখানে একটা প্রাণ যায় না, অথচ পশ্চিমবঙ্গে সেটা কেন হবে? আর প্রাণেশবাবু যেটা বলেছেন যে দুটো ফুলের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, দেখুন পৃথিবীর সবচেয়ে বড় দল বিজেপি, শুধু পৃথিবীর মধ্যে, আর সেই পদ্মফুল কখনো মানে এই জোড়া ফুলের সঙ্গে মানে সেটিং করে চলবে, এটা ভাবলেন কি করে? পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছেন যে ভারতবর্ষ নরেন্দ্র মোদী যেটা চান, অর্থাৎ উনি যা বলেন তাই করেন, অর্থাৎ উন্নয়নের যে গতি, সেই গতিকে সামনে রেখেই বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষ মোদিজি অর্থাৎ ভারতীয় জনতা পার্টিকে কি করে নিয়েছেন, বেছে নিয়েছেন। না মাধববাবু, আমার স্পেসিফিক প্রশ্ন, আপনি বলছেন যে আপনার উপর হামলা হয়েছে, নিঃসন্দেহে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এটা গণতন্ত্র নয়, কিন্তু প্রশ্ন হচ্ছে হাতের 5 আঙুল তো সমান নয়। মাধববাবু, আপনি কি এটা বলতে পারেন প্রত্যেকটি বিজেপি কর্মী কোনো রকমভাবে তৃণমূলের ওপর বা বামফ্রন্টের ওপর কোনো রকম কোনো অত্যাচার করেননি? না, দেখুন বিজেপি, আমি প্রথমে বলেছি বিজেপি শান্তিপ্রিয় দল, ভারতবর্ষের একমাত্র দল যে শান্তিপ্রিয় দল, কিন্তু এই বিজেপির উপর যদি আক্রমণ আসে, তাহলে বিজেপি এমন একটা দল এখন পশ্চিমবাংলার মধ্যে, সেটাকে তারা প্রতিহত করবে, মানে আমাদের শুধু মারবে, অথচ আমরা মারবো না, এটা হতে পারে না। 1 মিনিট, প্রতিহত করার অর্থ কি? মানে এরকম হবে আমাদের দেখুন সবাইকে মারতে আপনারাও? অঞ্জনবাবু, 1 মিনিট, আপনি এটার উত্তর আগে দিন। মানে কেউ কাউকে মারলে পরে আপনিও তাকে মারতে যাবেন? মানে রাস্তা দিয়ে যদি আজ কুকুর যাচ্ছে, কুকুর ভৌ ভৌ করলো, আপনারাও কুকুরের পেছনে ছুটে যাবেন? এটা কোনো সাইকোলজি? আপনি দেখুন, এই সাইকোলজিটা আমাদের শতাধিক কর্মী রাজনৈতিক কারণে খুন হয়েছে, এটাকে কি বলবেন আপনি? এভাবে কি শুধু দিনের পর দিন আমরা শুধু মার খাবো? এটা হতে পারে না। আপনারা বলতে চাচ্ছেন আমরা বদলা না, আমাদের আক্রমণ করতে আসলে আমরা সেটাকে প্রতিহত করব, আমরা কাউকে আক্রমণ করতে যাব, আক্রমণ করতে আসলে আমরা প্রতিহত করব। যে তৃণমূলের বন্ধু যে কথাটা বললো সেটা হচ্ছে যে বদলা নয় বদল চাই। ক্ষমতায় আসবার পর তৃণমূল কংগ্রেস অনেক জায়গায় রবীন্দ্রসঙ্গীত বাজিয়েছিল ঠিকই, কিন্তু সেই রবীন্দ্রসঙ্গীতের সুর বেশি দিন আর শোনা যায়নি। উনি হয়তো ভুলে যাচ্ছেন যে প্রাক্তন বিধায়ক মানে সিপিএম পার্টির প্রদীপ্তা
কমল গায়েন, এই গভর্নমেন্ট আসার পর তাদেরকে পিটিয়ে খুন করা হয়েছিল, তৃণমূল কংগ্রেস সেটা ঘটিয়েছে। গোটা রাজ্যে যদি এই সময়কালে এই বিগত 12-13 বছরের মধ্যে দেখা যায়, আমাদের প্রচুর কর্মী ঘর ছাড়া হয়েছে, রক্তাক্ত হয়েছে, মহিদুল বিদ্যা থেকে ছাত্রনেতা তাদেরকে খুন করা হয়েছে, কর্মী বেশি। হ্যাঁ, এই ঘটনাগুলো তো ঘটছে এই রাজ্যে। সুতরাং বদলা নয় বদল চাই, এই গালভরা স্লোগানগুলো অত্যন্ত ভালো লাগে, কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে যদি দেখা যায় যে বিরোধী রাজনৈতিক দলগুলোকে বিভিন্নভাবে বিভিন্ন নির্বাচন হোক বা বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে যেভাবে বাধাদান করা হয়, পুলিশকে দিয়ে বাধাদান করা হয় এবং তাদের ওপর আক্রমণ নামিয়ে আনা হয়, ভোট লুট করা হয়, এটা তো পশ্চিমবঙ্গে এখন তৃণমূল কংগ্রেস আমি বলিনি পশ্চিমবঙ্গে এখন মূলত যেটা দেখা যাচ্ছে যে আজকে সমাজ বিরোধীদের যে সমাবেশটা ঘটেছে তৃণমূলের মধ্যে, তাদের একটা পলিটিক্যালাইজেশন হয়েছে, তার ফলে তাদের যে ক্ষমতার যে লাইসেন্সটাকে পুনর্নবীকরণ করবার জন্য তারা যে কোনোভাবে আজকে মানুষকে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করছে, ভোট লুট করছে এবং লুটের যে রাজত্ব, সেই রাজত্বটাকে তারা কায়েম রাখতে চায় এইভাবেই। আর বিজেপির বন্ধু যে কথা বললো যে আমার সত্যি খুব আমি বিজেপির বন্ধু একটা কথা শুধু বলি, 34 বছর ধরে তাহলে আপনারা কিভাবে ক্ষমতা কায়েম করে রেখেছিলেন শুধুমাত্র উন্নয়নের বেসিসে? 34 বছরে মানুষ ভোট দিতে পারতো জন্যই পশ্চিমবঙ্গের প্রচুর জায়গায় যদি দেখেন যে পৌরসভাগুলো বিরোধীরা পরিচালনা করেছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় পঞ্চায়েতগুলো হচ্ছে বিরোধীরা পরিচালনা করেছে। তো এই ঘটনাটা মানুষের একটা অধিকার ছিল। আজকে এই ধরনের সমাজ বিরোধীদের সংগঠিত করে পলিটিক্সে তাদেরকে একটা জায়গা করা এবং আজকে যে ধরনের দুর্নীতি বিশেষত পশ্চিমবঙ্গের মাটিতে ঘটে যাচ্ছে, যে সমস্ত বিষয়ে আজকে কয়লা বলুন, গরু বলুন, বালি বলুন, মানে সব জায়গায় আমপান বলুন, সমস্ত এবং 100 দিনের টাকা। শফিবাবুর কথা মনে রাখবেন, শফিবাবুর কথা নিশ্চয়ই আপনার মনে থাকবে। শফিবাবু যখন আপনাদের সম্বন্ধে বলতেন, বারবার করে যখন আত্মসমালোচনা করতেন একেবারে পার্টির ভেতরে, তখন শফিবাবুকে কেন তাহলে একঘর করা হয়েছিল সেই সময়তে? সমীর প্রতিদ্বন্দ্ব সৈফুদ্দিন লাইন নিয়ে পার্টির সঙ্গে তাদের বিরোধ, মানে আপনি বলছেন শফিবাবু বিরোধিতা করেছিলেন, পার্টির ওই বিষয়টা সম্পূর্ণ তো আলাদা, পার্টির লাইনটা নিয়ে তাদের আমাদের সাথে মানে সমীর প্রতিদ্বন্দ্ব বা সেখানে দুর্নীতির প্রশ্নটা আসেনি, দুর্নীতির প্রশ্নটা থাকলে আরচিপি আপনি সেটা দেখাতে পারতাম আপনাকে, সেই সময়ও কথা উঠেছিল এই বিষয়গুলো নিয়েই, উন্নয়নের বেসিসে এবং ভোট প্রয়োগের বিষয়ে তিনিও কথা বলেছেন। আর বিজেপির বন্ধু আমি প্রশ্নটার উত্তরটা দিয়ে নিই, মাধববাবুর প্রশ্নের উত্তরটা দিয়ে নিই। উনি যেটা বললেন যে গত পঞ্চায়েত নির্বাচনে উনি ক্যান্ডিডেট ছিলেন, তার উপর আক্রমণ হয়েছে, সত্যি দুঃখজনক ঘটনা, আমার নিজেরও খারাপ লাগছে। কিন্তু এই বিজেপি যারা ধোয়া তুলসী পাতা নয়, ত্রিপুরার মাটিতে আমরা দেখেছি পঞ্চায়েত নির্বাচনে 96% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বিজেপি, আমরা দেখেছি। এই বিজেপিকেই দেখেছি যে সিপিএম এর রাজ্য দপ্তরে আক্রমণ করা হয়েছে, আমাদের CI2 ত্রিপুরার যিনি হচ্ছে সেক্রেটারি, তার বাড়িতে আক্রমণ করা হয়েছে। সবচেয়ে বড় খবরের দিকে নজর রাখবো, এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ এসছে, ব্রেক করছি ট্রাইব টিভি বাংলায়। এই মুহূর্তে সবচেয়ে বড় খবরের দিকে নজর রয়েছে আমাদের, সবচেয়ে বড় খবরের দিকে নজর রয়েছে ট্রাইব টিভি বাংলার। ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে প্রথম দফার নির্বাচন, 7:38 বাজে যেই সময়তে আমি এই ঘটনাটা পড়ছি, এই নিউজ পড়ছি, ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে প্রথম দফার ভোট। এই মুহূর্তে সবচেয়ে বড় খবরের দিকে নজর, বাংলার 3 আসনে হলো লোকসভা নির্বাচন, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। উত্তরের 3 কেন্দ্রে সমাপ্তি হয়েছে নির্বাচন। ফলাফলের আগেই বিজয় মিছিল পালন তৃণমূলের, খবর সূত্রের আজ রাতেই আগাম বিজয় মিছিল পালন তৃণমূলের। এই মুহূর্তে সবচেয়ে বড় খবরের দিকে নজর, উত্তরের 3 কেন্দ্রে ইতিমধ্যে লোকসভা নির্বাচন সম্পূর্ণ হলো। 7:39 বাজে এই মুহূর্তে, 7:38 আমি পড়া শুরু করেছিলাম এই নিউজ নিয়ে, কিন্তু এই বিষয় নিয়ে সরাসরি চলে যাব একেবারে কৌশিকবাবুর কাছে। কৌশিকবাবু, এতটা আত্মবিশ্বাসী কি করে? এখনো পর্যন্ত সবেমাত্র ভোট সম্পূর্ণ হলো, এখনো ভোটের ফলাফল আসতে 4ই জুন, প্রশ্ন উঠছে এখনই বিজয় মিছিল? না, আসলে আমাদের যারা কর্মীরা আছে তারা তো একদম মাটির সাথে মিশে থাকে সব সময়, তো তারা সবসময় জনগণের সাথে আছে, তারা সবসময় মানুষের সাথে আছে, তারা তাদের পালস বুঝতে পারছে যে এই যে 3টাতে নির্বাচন হয়েছে তাতে তৃণমূল কংগ্রেস জিতবে, এবং তাতে কিছু উৎসাহী কর্মী থাকে তৃণমূল কংগ্রেস বা সব দলেরই মধ্যেই থাকে, তারা অতি উৎসাহী হয়তো সেই বিজয় মিছিলটা বের করেছে, সেটা হতে পারে। কিন্তু যে প্রশ্নটা হলো, যে প্রশ্ন থেকে আমরা সরে গেলাম একটু আগে, সেটা হচ্ছে যে একটু আগে আমাদের বামপন্থী বন্ধু প্রাণেশবাবু যেটা বলছিলেন যে
মানুষ নাকি ভোট প্রয়োগ করতে পারছে না। আমাদের মনে আছে সেই সময়তে যখন বামপন্থী আমল ছিল, সন্ধ্যাবেলা করে অনিল বিশ্বাস স্টেটমেন্ট করতেন, যখন বিরোধীরা বলতো যে আমরা সেখানে কোনো এজেন্ট দিতে পারছি না, তখন অনিল বিশ্বাস বলতেন যে তাহলে পরে কি আমরা তাদেরকে আমাদের কর্মীদেরকে বিরোধীদেরকে বসানোর সহযোগিতা করব, আমরা কি পলিটিক্যাল এজেন্ট দিয়ে দেবো, এই ধরনের উদ্যোগ, এই ধরনের কথাবার্তা তারা বলতেন। আমাদের আরেকটা কথা মনে করি যদি, সেটা হচ্ছে যে দেখবেন যে হলদিয়া যে লক্ষণ শেঠ ছিল তার যে প্রয়াত স্ত্রী। বেশ, আমি আবার আলোচনায় ফিরবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি জুড়ে গিয়েছে দেবযানীর সঙ্গে কথা বলবো এই বিষয়ে। দেবযানী, এতটা আশাবাদী কেন মনে হচ্ছে? কি দেখতে পাচ্ছ, কি পরিস্থিতি এখন? কেন তারা বিজয় মিছিল বের করছে? 4 জুন ভোটের রেজাল্ট, তার আগেই এইভাবে বিজয় মিছিল, কি জানতে পারছো? কারণ এই প্রথম কোনো নির্বাচন শেষ হলো আর তারপরেই দলের তরফ থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয় মিছিলের ডাক দেওয়া হলো। আমরা এর আগে অতীতে যে নির্বাচনগুলো দেখেছি তাতে কিন্তু এরকম ঘটনা ঘটেনি। প্রথম আজকে যেটা হলো সেটা হচ্ছে আজকে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই 3টি কেন্দ্রের ভোট গ্রহণ ছিল এবং ভোট গ্রহণ শেষ হওয়া মাত্রই তৃণমূল কংগ্রেস এতটাই আত্মবিশ্বাসী যে তারা 4 জুন পর্যন্ত অপেক্ষা করলো না। ভোট গ্রহণ শেষ হতেই তারা বিজয় মিছিলের ডাক দিয়েছে। কোচবিহারের তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক তিনি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেছেন যে 7:30টার সময় তিনি দাস ব্রাদার্স মোড় থেকে অলরেডি তার বিজয় মিছিল তার 7:30টার সময় তিনি সময় দিয়েছেন, আর কিছুক্ষণের মধ্যেই সেই মিছিল শুরু হবে দাস ব্রাদার্স মোড় থেকে। এবং তারপরে শুধু কোচবিহার নয় অঞ্জন, এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের যেটা কোচবিহারের যেটা জেলার পক্ষ থেকে মনে করা হচ্ছে, তারা দাবি করছে যে তাদের দলীয় প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়ার জয় নিশ্চিত এবং সেই জয় নিশ্চিত বুঝেই তারা এই বিজয় মিছিলের ডাক দিয়েছে। এবং আজকে তৃণমূলের তরফ থেকে যে সাংবাদিক বৈঠক করা হয়েছিল সেখানেও কিন্তু দাবি করা হয়েছে যে নিশীথ প্রামাণিকের শরীরী ভাষা খুব হতাশাজনক ছিল এবং মহিলাদের ভোট যে তৃণমূল কংগ্রেসের পক্ষে গেছে সেটাও কিন্তু আজকে ঘাসফুল শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তো যেটা তোমাকে বলছিলাম যে কোচবিহার শুধু নয়, আজকে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই কেন্দ্র বিজয় মিছিল বেরোচ্ছে। জলপাইগুড়ি কেন্দ্রের প্রার্থী নির্মল চন্দ্র রায়কে নিয়ে আজকে বিশাল বিজয় মিছিল হবে এবং এই যে জলপাইগুড়ি কেন্দ্র সেখানে 2019-এ বিজেপি জিতেছিল, আলিপুরদুয়ার কেন্দ্রটাতেও বিজেপি জিতেছিল। এই যে 3টে কেন্দ্র, সেই 3টে কেন্দ্র কিন্তু বিজেপির দখলে গিয়েছিল, যে 3টে কেন্দ্র আজকে ভোট গ্রহণ হলো। কিন্তু আজকে তৃণমূল কংগ্রেস তারা দাবি করছে যে পোলিং হয়েছে তাতে মহিলাদের ভোট তাদের দিকে গেছে এবং তারা সেখানে বিপুল ভোটে জয়লাভ করবে। দেখো, রাজবংশীদের ভোট একটা বড় ফ্যাক্টর এবং সেই সম্প্রদায়ের ভোট কাছে টানতে 2 শিবিরই যথেষ্ট তৎপরতা দেখিয়েছে। কিন্তু যেটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তারা বারবার দাবি করেছিল যে তাদের সরকার রাজবংশী সবার যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষদের জন্য কাজ করেছে, রাজবংশীদের জন্য তারা কাজ করেছে এবং বিশেষ করে কোচবিহার এই কেন্দ্রটায় কিন্তু তৃণমূল কংগ্রেস বিশেষভাবে নজর দিয়েছিল। এবং তারপরে জলপাইগুড়িতে তুমি জানো যে জলপাইগুড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে লাস্ট কয়েকদিন তিনি ছিলেন, যে প্রাকৃতিক দুর্যোগ হলো যেখানে ঘরবাড়ি মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে গিয়েছে, সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজের থেকে এই বিষয়ে বিজেপি তরফ থেকে কোনো রিপারকেশন, কোনো প্রতিক্রিয়া? দেবযানী, আমার প্রশ্ন শোনা যাচ্ছে? আরো একবার যদি প্রশ্নটা করো। এই বিষয় নিয়ে বিজেপির কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে? দেখো, এখনো পর্যন্ত এ বিষয়ে বিজেপির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তৃণমূলের বিজয় মিছিল শুরু হতে চলেছে কোচবিহারে, আর কিছুক্ষণের মধ্যে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারেও শুরু হবে। এখনো পর্যন্ত বিজেপির তরফ থেকে কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলেও রাজনৈতিকভাবে এটা একটা বড় চমক বলে মনে করা হচ্ছে, কারণ রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছে যে 26 এপ্রিল উত্তরবঙ্গের আরো 3টি কেন্দ্রে নির্বাচন রয়েছে, তার মধ্যে রায়গঞ্জ রয়েছে, দার্জিলিং রয়েছে এবং এই রায়গঞ্জ কেন্দ্রে যথেষ্ট একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা এবং রাজনৈতিক মহলেও এই রায়গঞ্জ নিয়ে চর্চা হচ্ছে। এবং এই যে আজকে তৃণমূল কংগ্রেস যে বিজয় মিছিল করছে, 3 কেন্দ্রে জয়ের যে বিজয় মিছিল করছে, তাতে বাকি যে 3 কেন্দ্রের ভোট গ্রহণ রয়েছে বালুরঘাট, রায়গঞ্জ এবং দার্জিলিং, সেই কেন্দ্রে ভোটের আগে সেখানকার এই 3 কেন্দ্রের যারা তৃণমূল কর্মী সমর্থকরা তারা
স্বাভাবিকভাবে উজ্জীবিত হবে, যারা বেশ দেবযানী, নজর রাখো, আমাদের নজর থাকবে এই বিষয়ে। প্রশ্ন উঠছে, একেবারে কৌশিকবাবুর কাছ থেকে উত্তর নিচ্ছিলাম। কৌশিকবাবু, প্রশ্ন উঠলো এতটা আত্মবিশ্বাসী কি করে? বিজয় মিছিল বের করছেন আপনারা, একেবারে দাস ব্রাদার্স থেকে বের হচ্ছে এই বিজয় মিছিলে। 32% রাজবংশী ভোট রয়েছে কোচবিহারের দিকে যদি তাকানো যায়, রাজনৈতিকভাবে যদি বিশ্লেষণ করা যায়। প্রশ্ন উঠছে, এই রাজবংশী ভোট শুধুমাত্র কি মুখ করা হলো জগদীশচন্দ্র বসুনিয়াকে বেস করেই আপনারা এতটা আত্মবিশ্বাসী? না, আমরা আত্মবিশ্বাসী হচ্ছে মানুষ যেহেতু তৃণমূল কংগ্রেসের সাথে আছে, মানুষের প্রতি আমরা আত্মবিশ্বাসী, মমতা ব্যানার্জির প্রতি আমরা আত্মবিশ্বাসী। এবার বিষয়টা হচ্ছে যে যেটা বিজয় মিছিলের কথা যেটা বলছে, যে আমরা তো প্রথম থেকে বারবার করেই বলে আসছি যে 42টার মধ্যে আমরা অন্তত 35টা সিটের উপর আমরা পাবো। তো তার মধ্যে কাউন্টিং শুরু হয়ে গেছে, 3টা সিট তো মানে আমরা জিতবো, খুব স্বাভাবিক কথা, এটা এখানে অস্বাভাবিক কথা নেই। এবার কর্মীরা উৎসাহে আজকেই যদি বিজয় মিছিল বের করতে পারে, সেটা খারাপ কিছু নয়। আপনি কর্মীদের উৎসাহকে চেপে রাখতে পারবেন? কর্মীরা তো উৎসাহ করতে নিঃসন্দেহে এটা অত্যন্ত আনন্দের ব্যাপার যদি সত্যি আপনারা যেতেন। কিন্তু প্রশ্ন উঠছে, একেবারে আমি মাধববাবুর কাছে আসবো, তারপর প্রাণেশবাবুর কাছেও আসবো। মাধববাবু, প্রশ্ন উঠলো, দুরকম প্রস অ্যান্ড কনস তৈরি হতে পারে, দুরকম পার্সপেক্টিভ তৈরি হতে পারে এই বিষয়ে। যে বিজয় মিছিল বের করা হলো, তার মানে তারা 100% আশাবাদী, অথবা বিরোধীদেরকে কোনো এক জায়গাতে কনফিডেন্সের অভাব করে দেওয়া, যে হ্যাঁ আমরাই জিততে চলেছি, আপনারা আশা রাখবেন না। কোনটা? দেখুন, আজকে যে বিজয় মিছিলটা করলো তৃণমূল, এটা কর্মীরা করেছে। আর 4 জুন যে বিজয় মিছিলটা হবে, সেটা 3টা আসন কেন, সারা বাংলার মানুষ যে বিজয় মিছিলটা করবে, সেটা বিজেপি করবে। কাজেই এটা এক ধরনের তৃণমূলের চালাকি, রাজনৈতিক কৌশল বলতে পারি, কিন্তু কোনো লাভ হবে না। বাংলার মানুষ শুধু অপেক্ষায় আছে যে যেই দফাগুলোতে ভোট হবে, বিজেপিকে ভোট দেওয়ার জন্য তৈরি হয়ে আছে মানুষ। কাজেই আমরা 4 জুনে যে ভোটটা হবে, সেদিনে আমরা আজকে যে 3টা আসনে বিজয় মিছিল তৃণমূল করছে, সেদিন আমরা সাধারণ মানুষকে নিয়ে বিজয় মিছিল করব। বেশ, প্রাণেশবাবু থেকে রিয়াকশন নেব। প্রাণেশবাবু, কী বলবেন এই বিষয়ে? তারা দুজনেই বলতে গেলে এক প্রকার আশাবাদী। মাধববাবু আশাবাদী, মাধববাবু বলছে 4 জুনের পরে এই বিজয় মিছিল বের করবেন। কৌশিকবাবুরা অলরেডি বিজয় মিছিল বের করে ফেলেছেন, কী বলবেন? বিষয়টা হচ্ছে যে ওনারা বিজয় মিছিল বলছেন, আমরা বলছি বিসর্জনের মিছিল। মানুষ বিসর্জন দিয়েছে তৃণমূল কংগ্রেসকে, এবং সেই কারণেই এই দুধের স্বাদ গোলে মেটানোর জন্যই হচ্ছে ওনারা আজকে মিছিলটা করে নিয়েছে। কারণ 4 জুন তাদেরকে ঘরে বসে থাকতে হবে, পশ্চিমবঙ্গের মানুষ কাঁদছে, আর সেদিন তাদের কাঁদতে হবে। মা বোনেদের কান্না তো শোনা যাচ্ছে, সে একদম সন্দেশখালী থেকে শুরু করে গোটা একদম পাহাড় থেকে সমুদ্র কুচবিহার পর্যন্ত। স্বাভাবিকভাবে মা বোনেদের কান্না তো ব্যর্থ হবে না। মানুষ তার প্রতিবাদের ভাষা সেটা ভোটদানের মধ্য দিয়ে প্রয়োগ করবে, এবং 4 তারিখ তৃণমূল কংগ্রেসের যারা আজকে মিছিল করছে তারা ঘরে বসে কাঁদবে, এটাই স্বাভাবিক। তো স্বাভাবিকভাবে আমরা এই মিছিলটাকে অকাল বিসর্জনের মিছিল বলেই মনে করি। তো স্বাভাবিকভাবে 4 তারিখ মানুষের রায় কোন দিকে যায় সেটা দেখা যাক, সেইভাবেই মিছিল হবে। এত অকাল বিসর্জন নাকি বিজয় মিছিল জানার চেষ্টা করব, তার কারণ 4 জুন পর্যন্ত নজর রাখতে হবে ট্র্যাক টিভি বাংলার পর্দায় প্রতিটি খবরের আপডেট পেতে। কিন্তু সময় এখন একটা ছোট্ট বিরতি, বিরতির পর কোথাও যাবে না, দেখতে থাকুন ট্র্যাক টিভি বাংলা, এক কথায় অঞ্চল। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন এক কথায় অঞ্চল। 24শে মহরণ কার দখলের সিংহাসন, এই বিষয় নিয়ে আলোচনা চলছে। একেবারে প্রাণেশবাবুর কাছে ছিলাম, এবার চলে যাব মাধববাবুর কাছে। মাধববাবু, আজ যে খবর সামনে এসছে, মুখ দিয়ে বেরিয়ে গিয়েছে রক্ত, ভোট শুরুর আগেই কোচবিহারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের অস্বাভাবিক মৃত্যু। কেন্দ্রীয় জওয়ানও মারা যাচ্ছে মাধববাবু, যদিও বা এখনো সব দেখুন, কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্যের যে পুলিশ, বিগত যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলোতেও কিন্তু তারা ভীষণভাবে আহত হয়েছে, নানা জায়গায় তারা মার খেয়েছে, সেগুলো আমরা দেখেছি, আমরা জেনেছি। তো আজকে যেই ঘটনাটা ঘটেছে সেটা নতুন কিছু নয়, এটা আমরা তৃণমূলের কাছ থেকে অনেক আগেই আমরা আশা করেই রেখেছি যে তারা এইরকম, এগুলো হলো হতাশা থেকে, তৃণমূল যা করছে এগুলো হতাশা থেকে তারা বুঝে গেছে। বাংলায় তারা মাটি হারিয়ে ফেলেছে, এইখানটায় তারা আর জিততে পারবে না। এই সরকারটা হয়তো এই নির্বাচনের পরেই পড়ে যাওয়ার একটা যথেষ্ট সম্ভাবনা থেকে যাচ্ছে। কাজে এটা হতাশা থেকে আর কিছুই নয়, যার জন্য আক্রোশ তাদের কেন্দ্রীয় বাহিনীর উপর। আর কেন্দ্রীয় বাহিনী যদি আজকে না থাকতো, তাহলে পশ্চিমবঙ্গে আদৌ কি নির্বাচন হতো না। কাজেই কেন্দ্রীয় বাহিনী আছে, আগামী দিনে কেন্দ্রীয় বাহিনী আরও শক্তিশালী, আরও তারা আরও এই নির্বাচনের উপর নজরদারি করবে। আমার একটা প্রশ্ন আছে মাধববাবু, এখানে
কেন্দ্রীয় বাহিনী এত করে আসছে, এত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এই রাজ্যে ইনজেক্ট করা হচ্ছে, প্রশ্ন উঠছে বাংলা কি এতটাই হটস্পট হয়ে দাঁড়ালো যে বারবার করে এত কেন্দ্রীয় বাহিনী আসছে এখানে, কোম্পানি একের পর এক কোম্পানি আসছে, তাহলে সিকিউরিটি ফোর্সের কি কাজ? বাকি বর্ডার সিকিউরিটি দেখবে নাকি বাংলা দেখবে? দেখুন, একটা বাংলায় একটা কথা আছে, শয়তানের সঙ্গে ভগবানও পারেন না। কাজেই আপনারা জানেন কিছুদিন আগে নির্বাচন কমিশন মানে একটা অর্ডার দিয়েছেন যে কিছু পরিস্থিতি, এমন কিছু পরিস্থিতি হলেই তারা গুলি চালাতে পারবে, অন্যথায় তারা গুলি চালাতে পারবে না। কাজেই ওই যে বললাম শয়তানের সঙ্গে ভগবানও পারেন না, কাজেই তৃণমূল, আমি আজকে আলোচনার প্রথমেই বলেছি যে তৃণমূল তাদের এই দাঙ্গা মারামারি করা এটা তাদের একদম কালচার, একদম জন্মসূত্র থেকে এটা। কাজে আজকে যে ঘটনাটা ঘটেছে এটা নতুন কিছু নয়, এটা আমরা ওই যে বললাম আমরা আগামী দিনগুলো যে নির্বাচন হবে, দফায় দফায় যে নির্বাচনগুলো হবে, তখনও আমাদের বিজেপির কর্মীরা বা আদার্স দলের কর্মীরা মার খাবে, এটা স্বাভাবিক ব্যাপার, মার খাবে, প্রাণ যাবে, তাদের হাতে আমাদের প্রাণ যাবে, এটা আমরা ধরেই রেখেছি। তবে চেষ্টা করব আমাদের মারতে আসলে তা প্রতিহত করার। বেশ, আমি কৌশিকবাবু থেকে উত্তর দেবো এই বিষয়ে। যে সেন্ট্রাল বাহিনী ফোর্স মারা গেছে সেটা যতটুকু আমি খবর পাচ্ছি যে সবটাই এখন তদন্ত সাপেক্ষ, এখনো কোনো কিছু বা কিছু একটা হয়েছে এবং সেটা অস্বীকারের জায়গা নেই, কারণ এদের ডিউটির প্রচণ্ড চাপ থাকে নো ডাউট, এবং যা ওয়েদার পড়ছে, যা আবহাওয়া আছে, তাতে হয়তো আমরাও তাই মনে করছি যে সেটা অসুস্থতার কারণেই মারা গেছে। এটাকে রাজনীতির সাথে জড়িয়ে দিয়ে একটা অকারণে সেখানে কঠিন পরিস্থিতি তৈরি করতে লাভ নেই। রাজনীতি কোনো মোড় নয়, এখন আমি আবারও বলছি, আমি কোট আন কোট বলছি, হতে পারে না যদি মনে হয় যে যদি ওনার উপর আক্রমণ হয় তার নিশ্চয়ই তাহলে ভিডিও ফুটেজ থাকতো বা তিনিও তাহলে প্রতিরোধ করার চেষ্টা করতেন। আমার যেটা ব্যক্তিগত ধারণা বা যা খবর পাচ্ছি ওখান থেকে, যে সেটাই তীব্র যে গরম তার থেকে হয়তো কিছু একটা হয়ে উঠতে পারে। রাজনীতিতে জড়ানোর কথা বলাই মনে করি। দেখুন, কেন্দ্রীয় বাহিনীর ওপর যদি কোনো আক্রমণের ঘটনা, যদি শব্দটা ইউজ করলাম সচেতনভাবে, যদি ঘটে থাকে সেটা সম্পূর্ণত নিন্দনীয়, এবং আমরা মনে করি যে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমরা দেখেছি এই পশ্চিমবঙ্গের মাটিতে কেন্দ্রীয় এজেন্সিকে কিভাবে বাধাদান করা হয়েছিল, একদম শাহজাহানের বাহিনী কেন্দ্রীয় এজেন্সির ওপর আক্রমণ করেছিল, তাদেরকে একদম ঢুকতে দেয়নি। এই জিনিসও পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল কংগ্রেস ঘটিয়েছে। স্বাভাবিকভাবে আজকে যদি ওই কোনো কেন্দ্রীয় বাহিনীর ওপর, কেন্দ্রীয় বাহিনী কোনো কর্মীর ওপর যদি ঘটে থাকে তাহলে তাছাড়া একটা কথা যে কোনো মৃত্যু দুঃখজনক, একটা কথা বলি, যে কোনো মৃত্যু দুঃখজনক, কিন্তু এটাকে রাজনীতির রং দেওয়ার চেষ্টা হচ্ছে কেন? অদ্ভুত ব্যাপার। এখান থেকে হঠাৎ করে চলে গেলেন ইয়েতে। রাজকুমার রায় নামটা বলে না, পঞ্চায়েত নির্বাচনে রাজকুমার রায় ভোট কর্মী হিসেবে ভোট দিতে গিয়ে, ভোট করাতে গিয়ে তারপরে সে রহস্যজনকভাবে উদ্ধার হয়েছিল। আমি তো অবাক হয়ে যাচ্ছি। আমরা বারবার করে বলছি পশ্চিমবঙ্গে যারা ভোট নিতে যান, যারা যান ভোট করাতে যান, আমি দায়িত্ব নিয়ে বলছি, বিষয়টি এখনো তদন্ত সাপেক্ষ। বারবার বলছি অস্বাভাবিক মৃত্যু এখনো সবটাই তদন্ত সাপেক্ষ। কিন্তু একটা জিনিস এড়িয়ে গেলে হবে না কৌশিকবাবু, সত্যি তো কেন্দ্রীয় বাহিনীদের ওপর বারবার আক্রমণ হয়েছে, এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। ভোটের মরশুমে যে আজকের ঘটনাটার সাথে অন্য একটা ঘটনাকে লেজুর জুড়ে দিলে তো হবে না। আমি বারবার করে তার আত্মশান্তি কামনা করছি। ঘটনা মারা গেছে, দুঃখজনক ঘটনা। দেখুন, আমি বলছি এটা একটা, আমরা যেটা অনুমান করছি যে ওয়েদার পড়েছে, গরম ওয়েদার পড়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, একটু আগে টিভিতে আমরাই দেখতে পাচ্ছি যে প্রধান বিচারপতি, আমি সবাইকে সুযোগ দেব, পিসিআর কে বলবো নিচে যে ফুটেজ চলছে সেটাকে ফুল প্লেটে একটু দেখানোর জন্য আপনাদের একটু ছবি দেখানো অত্যন্ত প্রয়োজন। তুফানগঞ্জের ছবি দেখাবো বিক্ষিপ্তভাবে, একেবারে সকাল থেকে শুরু করে যে চিত্র বারবার উঠে এসছে টাইপি বাংলার পর্দায়, সত্যি কি এটি সত্যি স্বচ্ছ একটি ভাবমূর্তি প্রকাশ করে? ভোটের মরশুমে ভোট একটা গণ উৎসব, সেখানে মানুষ ভোট দিতে যাবে, আনন্দের সঙ্গে ভোট দিতে যাবে যে 5 বছর পরে আবারও তারা সুযোগ পেয়েছে তাদের প্রতিনিধি খুঁজে পাবার। সেখানে এই ছবি দেখতে হবে, এই যে মারামারি করছে কেন করছে, এটার কি যুক্তি হতে পারে কৌশিকবাবু? কেন্দ্রীয় বাহিনী কোথায়? প্রশ্ন উঠছে না, দুরকম প্রশ্ন উঠতে পারে। প্রশ্ন মাধববাবুর দিকেও আসবে, প্রশ্ন না প্লিজ প্রাণেশবাবু, প্রশ্ন মাধববাবুর দিকেও উঠবে, কৌশিকবাবুর দিকেও উঠবে, প্রাণেশবাবুদের দিকে এখন উঠছে না। তার কারণ হলো এখন কেন্দ্র এবং রাজ্য দুইয়েই কিন্তু তৃণমূল এবং বিজেপি রয়েছে। প্রশ্ন সেখান থেকেই ওঠে। এখানে প্রশাসনেরও দায়িত্ব রয়েছে, এখানে কেন্দ্রীয় জওয়ানেরও যথেষ্ট দায়িত্ব রয়েছে, কিন্তু এই ছবি দেখতে হবে না। প্লিজ প্রাণেশবাবু, আমার প্রশ্ন একটা জায়গাতেই, যে বাংলাতে এই
ছবি কেন বারবার ভোট এলে পরে এই ছবিটা কেন দেখতে হয়? এই ছবি দেখতে হবে তুফানগঞ্জে তৃণমূলের অফিসে আগুন, অভিযোগের তীর বিজেপির দিকে, বিজেপির তৃণমূলের দিকে, বারবার করে যে এই বিক্ষিপ্তভাবে যে ছবিগুলো দেখা যায় বারবার ভোট আসলে পরে। আর কোচবিহারই, বারবার কোচবিহার। এর আগেও 2019 সালেও যখন লোকসভা নির্বাচন হয়েছে তখনও কোচবিহার হটস্পট। 2024 সালেও লোকসভা নির্বাচনে একেবারে সকাল থেকে বিক্ষিপ্তভাবে কখনো শীতলকুচি, কখনো সিতাই, বিভিন্ন জায়গাতে কিন্তু সাইমultaneously এই ঘটনাগুলো ঘটে গেছে। এই ছবিটা কেন? প্রশ্ন আমার একেবারে কৌশিকবাবু এবং মাধববাবুর কাছে। বলুন। দেখুন, আমরা তো বারবার করে বলছি যে প্রথম যখন নির্বাচন কমিশন এখানে মিটিং করলো তারা খুব পরিষ্কার বলে দিল সুস্থভাবে ভোট কী করে করাতে হয় আমরা জানি, এবং তিনারা কী করলেন তাদের পছন্দ মতো অফিসারকে বিভিন্ন জায়গায় নিয়োগ করলেন। আমরা চাই শান্তিপূর্ণভাবে ভোট হোক, একটাও যাতে মায়ের কোল খালি না হয় সেটা আমরা সবসময় চাইছি, যে শান্তপূর্ণ ভোট হোক। মানুষ যাকে নির্বাচন করবে, আস্তে এক মিনিট, মানুষ যাকে নির্বাচন করবে সেই নির্বাচিত হয়ে সেই এলাকার মানুষ গিয়ে পার্লামেন্টে পৌঁছাবে, সেটাকে আমরাও চাই। কিন্তু কথাটা হচ্ছে নির্বাচন কমিশন যখন দায়িত্ব নিয়েছে যে শান্তিপূর্ণ ভোট করানোর দায়িত্ব, যদি একটাও কারো মাথা দিয়ে রক্ত বেরোয়, কারো যদি একটুখানি রক্তপাত হয়, মৃত্যু তো দূরের কথা, তার জন্য সম্পূর্ণভাবে দায়ী থাকবে আজকে নির্বাচন কমিশন। আরেকটা কথা আমি বুঝতে পারছি না, এটা কি দায়ের হচ্ছে না না প্লিজ প্লিজ কৌশিকবাবু দেখুন, আপনি তৃণমূল মারবে, প্লিজ প্লিজ মাধববাবু আপনাকে সুযোগ দেব, মাধববাবু আপনাকে সুযোগ দেব, আমার মারবে, না প্লিজ মাধববাবু প্লিজ সুযোগ দেব, কৌশিকবাবু প্লিজ আপনি উত্তরটা একবার শুনে নেবেন। প্রশ্নটা হচ্ছে এখানে একটাই, আপনি বারবার বলছেন নির্বাচন কমিশনের উপর দায় বর্তায় যদি এক ফোঁটাও রক্ত ঝরে, কিন্তু সেটার উপর বেস করে কি আপনারা রক্ত ঝরাটাকেও কোনো জায়গাতে সমর্থন করছেন না? কেন সমর্থন করবো? রক্ত তো ঝরছে, এটা বাংলা ছবি কেন হবে? দায় নির্বাচন কমিশনের শুধু কেন? এত উদ্যত কেন থাকবে? জনসাধারণ কিংবা নেতাকর্মীদের মধ্যে এতটা উদ্যত কেন থাকবে? সাধারণ মানুষ ভোট দিতে যায় শুধুমাত্র কি এইসব দেখার জন্য? কৌশিকবাবু যারা একটু বলতে দিন, কিভাবে জাস্টিফাই করছেন এই বিষয়টাকে? নির্বাচন কমিশনের দিকে দায় ঠেলে নির্বাচন বাবু সুযোগ দেব আপনাকে। নির্বাচন এক মিনিট, নির্বাচন কমিশন কি বলেছিলেন যে আমরা শান্তিভাবে ভোট করাবো, এবং আমরা দেখলাম উত্তরপ্রদেশে যেখানে 80টা সিট তার হাফ সিট হচ্ছে প্রায় হচ্ছে পশ্চিমবঙ্গে, এখানে 42টা সিট, সেখানে উত্তরপ্রদেশে 8 দফায় ভোট হচ্ছে, পশ্চিমবঙ্গ 8 দফায় ভোট হচ্ছে, তাহলে 7 দফায় ভোট হচ্ছে, 7 দফায় ভোট হচ্ছে। তো সেইখানটাতে দাঁড়িয়ে নিয়ে প্রত্যেকটা ভোটকে মানে প্রায় সিমিলার করে দেওয়া হলো আর কি, সংখ্যাটাকে 7 আর 8। তো সেই জায়গায় দাঁড়িয়ে নিয়ে নির্বাচন কমিশন অনেক সুস্থভাবে ভোট করাবে, সেটাই আমাদের আশা পশ্চিমবঙ্গবাসী হিসাবে বা তৃণমূল কংগ্রেস কর্মী হিসাবে। কিন্তু সেখানে যদি আজকে যদি কোনো দায় কোনো ঘটনা ঘটে, তার দায়িত্বভার নির্বাচন কমিশন নিতেই হবে। তার কারণ তারা 1 মাস আগে থেকে এসে পশ্চিমবঙ্গে বসে আছে, বর্ডার এরিয়া ছেড়ে দিয়ে, বিভিন্ন রাজ্যকে ছেড়ে দিয়ে, বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এবং মানুষকে পাহারা দেওয়ার জন্য। আমার প্রশ্ন অত্যন্ত স্পেসিফিক ছিল কৌশিকবাবু, মাধববাবুর কাছে আমার সেম প্রশ্ন থাকবে। আর একটা কথা, কোনো জায়গায় না প্লিজ শুনে নিন, নির্বাচন কমিশনের ব্যর্থতা প্রকাশ করার জন্যই কি এই ঘটনাগুলো বিক্ষিপ্তভাবে ঘটছে? আমার প্রশ্নটা নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন, নির্বাচন কমিশনের ব্যর্থতা প্রমাণ করবার জন্যই কি এই বিক্ষিপ্ত ঘটনাগুলো ঘটছে? না, বিক্ষিপ্ত ঘটনা ঘটছে যেটা দেখলেন আপনি বলছেন। সকালবেলা আমি একটা টিভিতে দেখলাম আরেকটা এসেতে, যে বিজেপির একজন লোককে ধরা হয়েছে, তাকে বলছে যে আপনার এই ছবিটাও দেখুন, ক্যান্ডিডেটের নাম বলুন, ক্যান্ডিডেটের নাম বলুন। মাধববাবু থেকে সেই পোলিং এজেন্ট তার ক্যান্ডিডেটের নাম বলতে পারছে না, অর্থাৎ সে একটা ভুয়ো ঘটনা ঘটেছে, ঢুকে আছে। আজকে বিজেপি তৃণমূলের পার্টি অফিস জ্বালিয়ে দিচ্ছে, তাহলে তৃণমূল কংগ্রেস সেখানে কি করবে? আমি সেই জায়গাতেই বলছি, মাধববাবু থেকে উত্তর। এবং আরেকটা কথা, এটা কেন বাংলার নির্বাচনের সঙ্গে সঙ্গে ভারতবর্ষের অন্যান্য রাজ্যও কিন্তু নির্বাচন হবে বা হচ্ছে। তো এখন প্রশ্ন হলো যে এই বাংলার সঙ্গে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের তুলনা করবেন, সেখানে কতগুলো প্রাণ যাচ্ছে আর বাংলায় কতগুলো প্রাণ যাচ্ছে। কারণ বিগত নির্বাচনগুলো দেখেছি, এত বড় একটা নির্বাচন হয়ে যায় সারা ভারতবর্ষে কোনো অঘটন ঘটে না, অথচ বাংলায় রক্ত ঝরে যাচ্ছে। তার কারণ তৃণমূল রক্তকে ভালোবাসে, তারা রক্ত ঝরাতে ভালোবাসে। কাজে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা আজকে কুচবিহার আলিপুরদুয়ার দিয়ে শুরু হয়েছে, আজকে একেবারে সুন্দরবন দিয়ে ওরা শেষ করবে। আমার প্রশ্নটা প্রশ্নটা হচ্ছে, আপনি বারবার করে একটা উত্তর দিচ্ছেন, আপনি নিজেকে জাস্টিফাই করছেন যে কেউ কিছু করতে আসলে আপনারা প্রতিহত করবেন, কিন্তু প্রশ্নটা তো এটা নয়। এটা কি একটি সভ্য সমাজের লক্ষণ? দেখুন এই ছবি, না 1 মিনিট, প্রশ্ন উঠছে আপনারাও যদি পরবর্তীকালে শাসনতন্ত্রে আসেন তখন তো এই ফুটেজগুলো আবারও আসবে, আপনারা কি করছেন? আবারও বলছি, পরিষ্কারভাবে বলছি, বিজেপি শান্তিপ্রিয় দল, তারা কারো ওপর অস্ত্র বা বোম এই ধরনের আঘাত হানে না। কিন্তু এই দলটা এখন বাংলায় আগামী দিনে ক্ষমতায় আসতে চলেছে,
এই দলটা ভীষণ শক্তিশালী, কাজে আমরা আর চুপ করে মার খাবো না। আমাদের মারতে আসলে একটু আগে বলছিলেন না যে কুকুর যদি ঘেউ ঘেউ করে কামড়াতে আসে তাহলে আমিও ওকে কামড়াবো। হ্যাঁ, কুকুর যদি পাগলা কুকুর যদি কামড়াতে আসে তাহলে সেই কুকুর থেকে বাঁচার জন্য আমার যা বা বিজেপির যা করা উচিত তাই বিজেপি করবে। কারণ কত আর কুকুরের কামড় খাবে, কুকুরের কামড় আর কত খাবো আমরা। সুযোগ দিতে হবে। সেটা হচ্ছে দেখুন যে বিজেপি এবং তৃণমূল, চোর এবং ডাকাত দুটো শক্তির মতো লড়াই আমরা খুব উপভোগ করছি। আমি যখন বলছি যে প্রশ্নটা হচ্ছে যে আমি প্রথমেই যে কথাটা বলার চেষ্টা করেছিলাম যে এই নির্বাচনে লাইসেন্সটাকে রিনিউ করতে হবে, লুটের লাইসেন্সটাকে রিনিউ করতে হবে। এই সেই কারণেই এই ধরনের নির্বাচনে বারবার হিংসার মতন ঘটনা ঘটছে। আর দ্বিতীয় কথা হচ্ছে এই কারা বোম বাজছে, সাধারণ ভোটাররা আক্রান্ত হচ্ছে। কিন্তু যারা বাধাদান করছে লাঠি নিয়ে, যে ছবি আপনাদের স্ক্রিনে আমরা দেখতে পেলাম যে একটা গ্রামের মধ্যে একটা রাস্তার একদম কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে এই লাঠি নিয়ে যারা দাঁড়িয়ে আছে তারা বাধাদান করছে সাধারণ ভোটারদেরকে। এটাই পশ্চিমবঙ্গে হয়ে আসছে। আর এই ধরনের বাহিনী কিছু টাকার বিনিময়ে আজকে এই ধরনের বোম মারছে, বিভিন্ন রকমভাবে আজকে উদ্ধার হচ্ছে। এই রাজ্যে মূলত একটা বড় অংশের বেকার যুবকদের হাতে কোনো কাজ নেই। গ্রামের সাধারণ যারা খেটে খাওয়া গ্রামীণ যারা যুবক তারা পাড়ি দিচ্ছে অন্য রাজ্যে, তারা কর্মহীনতায় ভুগছে, তাদের হাতে কাজ নেই, বাইরের রাজ্যে গিয়ে তারা কাজের খোঁজ করছে। এবং সেই কারণে আজকে বোমের রাজনীতি একটা শিল্প করতে পারে। বিশেষ করে আপনাকে বলার সুযোগ দেব। প্রশ্নটা আমার একটা জায়গাতে এখানে ভেড়াগুড়ি এবং ভোটের হাট দুটো জায়গাতেই তাজা বোমা পাওয়া যাবে। তাজা বোমা, এ রাজ্যে বোম শিল্প ছাড়া তো অন্য কোনো শিল্প নেই, ছাড়া আর কিছুই নেই। বোম শিল্প ছাড়া এই রাজ্যে কোনো শিল্প এবারে একটু বলে নিই, না অনেকক্ষণ ধরে এবার আমি একটু বলে নিই। সেটা হচ্ছে আমি বুঝতে পারছি না যে এখানে আমাদের যিনি বিজেপির বন্ধু আছে উনি কেন নির্বাচন কমিশনকে ডিফেন্স করার চেষ্টা করছেন। এক, আমি জানি যে বিজেপির কয়েকটা উইংস আছে, যেমন যুব মোর্চা হতে পারে, মহিলা মোর্চা হতে পারে, এসসি মোর্চা হতে পারে, ইডি আছে, সিবিআই আছে, ইনকাম ট্যাক্স আছে। তার সাথে নির্বাচন কমিশন কি ওনাদের উইংস হয়ে গেল যে উনি নির্বাচন কমিশনের হয়ে কথা বলছেন? ওনারা তো নিরপেক্ষ কথা বলা উচিত। এক, দ্বিতীয়ত কথা হচ্ছে, আমি একটা কথা বলছি যে বোম শিল্পের কথা বলা হচ্ছেন আজকে এই বিখ্যাত আমাদের আরে এই প্রশ্ন তরিত্তবদাকে কি জিজ্ঞেস করুন, তরিত্তবদার তাহলে পরে আজকে এই কালচারটাকে পশ্চিমবঙ্গে ঢুকানোর মূলে করেছে, কিন্তু সিপিএম এর আমলে সবচেয়ে বেশি আজকে বাংলাদেশিদের কার্ড বানানো হয়েছে, সেটা অস্বীকার করলে হবে? সবচেয়ে বেশি যদি অনুপ্রবেশ হয়ে থাকে এই 12 বছরে একটা কলকারখানার উদাহরণ দেখা। আরে 56,000 কলকারখানায় তালা কে মারছে? একটা কলকারখানায় তালা কে মারছে? হাজার কারখানায় তালা কে মারছে? খালি ওই কথায় কথা চলে আসছে সিঙ্গুর। 27 বছর পরে সিঙ্গুরের কথা মনে পড়লো তাদের। না 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 ওই তো বললাম 28 বছর প্লিজ 28 বছর মাথায় এসে প্লিজ কৌশিকবাবু আপনার কাছে একটা প্রশ্ন রয়েছে। আপনি বলছেন বামফ্রন্টের সময়তে অনেক বাংলাদেশিরা এই ভারতবর্ষে প্রবেশ করেছেন, খুব ভালো পয়েন্ট তুলেছেন আপনি। প্রশ্ন হচ্ছে আপনারা 2011 সাল থেকে রয়েছেন, যেই বাংলাদেশিরা আপনারা জানেন যে অনুপ্রবেশ করেছে এখানে, জোর করে এখানে ঢুকেছে বা তাদেরকে বামফ্রন্ট এক প্রকার লালিত পালিত করেছে, আপনারা কেন কিছু করলেন না? সেই লোক আপনারা এমপ্লয়মেন্টের কথা বলেন, আপনারা মানুষের বেকারত্বের কথা বলেন, বারবার করে আপনাদের প্রতিটি পদক্ষেপে আপনাদের প্রমাণিত হয় যে আপনারা বেকারদের জন্য অনেক কিছু করতে চাইছেন, এমপ্লয়মেন্টের কথা বলছেন। তাহলে সেই ক্ষেত্রে প্লিজ এবার প্রশ্ন উঠছে গোটা দেশের বেকারত্বের সংখ্যা কত? সেই জায়গাতে অনুপ্রবেশকারীরা যদি এখানে এসে প্রবেশ করে তাহলে বেকারত্বের সংখ্যা আরও কত বাড়বে? তাহলে সেই ক্ষেত্রে আপনাদের এতদিন পর্যন্ত কোনো পদক্ষেপ কেন থাকবে না? নতুন করে আমি অনুপ্রবেশের কথাটা আমি নতুন করে বলছি না, যা করে দিয়ে গেছে সিপিএম এর আমলে তাদেরকে প্রণাম করা উচিত। তারা যা কাজ করে দিয়ে গেছে ভালো করেছেন বলছি, ঠিক আছে? না না বলছি সেইভাবেই প্রণাম করা উচিত তাদেরকে, যেভাবে তাদেরকে ইয়ে করেছে। আজকে আমরা কি বলছি না, অ্যাকচুয়ালি আমরা বলছি
একটা লোকের নাম অনুপ্রবেশকারী দাদা, যারা ভারতবর্ষে ঢুকেছে একটা সময় সেটা মাধবদা, হলো তৃণমূলের movement। বলতে দিন বলছি আমি উত্তরটা প্লিজ আমি উত্তরটা কৌশিকবাবু থেকে চেয়েছি। কৌশিকবাবু আগে বলুন, তারপর আমি সবাইকে সুযোগ দেবো। বলুন কৌশিকবাবু বলুন। আজকে কি বলছেন কর্মসংস্থানের কথা না কি বললেন জানি আপনারা তো কর্মসংস্থানের কথা বলেন, এমপ্লয়মেন্টের কথা তো বলেন, যে দেশে বেকারত্ব দিন দিন বাড়ছে। আপনারা সরকারে আসলে বা আপনাদের ইন্ডিয়া জোট যদি সরকারে আসে তাহলে সেক্ষেত্রে আপনারা এমপ্লয়মেন্ট জেনারেট করবেন। প্রশ্নটা আমার না, প্রশ্নটা হচ্ছে আমার এখানে না, ইন্ডিয়া কিন্তু উদ্যোগ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্লিজ ছিল। প্লিজ প্লিজ আমরা বিক্ষিপ্তভাবে অন্যদিকে চলে যাচ্ছি। আমার প্রশ্ন অত্যন্ত স্পেসিফিক ছিল। প্রশ্ন হচ্ছে যারা বাংলাদেশে অনুপ্রবেশকারী এখানে প্রবেশ করেছে বামফ্রন্টের সময়কালীন অবস্থাতে, তাহলে এতদিন ধরে আপনারা কেন তাদের জন্য কোনো স্টেপ নেননি? কেন দিনের পর দিন বাংলাতেও লোক সংখ্যা বাড়ছে? না সেই সময় তো তারা কাগজপত্র সব বানিয়ে ফেলেছে। জনবিন্যাসের যে ঘটনা সিপিএম এর সহযোগিতা নিয়ে আমি একটা সেটা কথা বলতে তারা চাই। করে দিয়ে গেছে। আপনি কে বলছেন সব কাগজপত্র বানিয়ে ফেলেছে? কারা? যারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ না, আমি যদি 90 সালের কথা বলি, যারা 90 সালে যে সমস্ত একটা বড় ধরনের এখানে ঢুকেছিল তাদের সবারই কাগজপত্র আছে। ঠিক আছে, আমরা ছোটবেলায় দেখেছি, আমরা ছোটবেলায় স্কুলে দেখেছি, যখন আমরা ক্লাস 5, 6, 7-এ পড়ি দেখতে পাবো যে সেখানে বাংলাদেশ থেকে আসা হয়তো কোনো ছেলে উচ্চ মাধ্যমিক পাস করেছে ক্লাস 7-এ পড়তে। এর বাস্তব ঘটনা, অস্বীকারের জায়গা নেই সেখানটাতে, সেটা অস্বীকারের জায়গা নেই। বাবু বলুন। বলছি যে এই যে অনুপ্রবেশকারীটাকে বন্ধ করার জন্য আমাদের সেন্ট্রাল সরকার সিএএ লাগু করেছেন। এখন প্রশ্ন হলো, আমার কথা শেষ করে নাগরিকত্বের কথা বলেন। দাঁড়ান, আমার অবশ্যই এইখানটায় অবশ্যই আপনারা জানেন এই সিএএ পাওয়ার জন্য, অর্থাৎ এইখানকার নাগরিকত্ব পাওয়ার জন্য যে আইনটা পাস হয়েছে সেখানে অনেকগুলো ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে। আমার প্রশ্ন হলো, আজকে আপনাদের এই টিভির স্ক্রিনে দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে এইখানে করতে দেব না, মানে সিএএ করতে দেব না। আমার প্রশ্নটা হলো উনি সিএএ বন্ধ করার কে? আমার প্রশ্ন হলো, উনি পশ্চিমবঙ্গের একজন মাননীয় মুখ্যমন্ত্রী, ও ভারতবর্ষের সিএএ বন্ধ করার এই অধিকারটা ওনাকে কে দিয়েছেন? উনি ওনার নিজস্ব অধিকার সম্পর্কে অজ্ঞাত। উনি অজ্ঞাত। শুনুন, অর্থাৎ যারা সর্বশান্ত হয়ে বাংলাদেশ থেকে যারা ইন্ডিয়ায় এসেছে, ভারতবর্ষে এসেছে, যারা ভারতবর্ষে বন্ধ করার কথা একবারও বলেননি। না, উনি বাংলায় বন্ধ করার কে? উনি বাংলায় বন্ধ করার কে? ওনাকে এই অধিকারটা কে দিয়েছেন? ইন্ডিয়ান সরকার দিয়েছেন ওনাকে। বাংলায় সিএএ লাগু হয়ে গেছে, এই ভোটের পর থেকে সেই কাজ শুরু হবে। উনি কিচ্ছু করতে পারবে না। এখন শুধু এটা হলো ভোটের হাওয়াটাকে গরম করার জন্য ওনার বক্তব্য। এটা বাস্তবে আমি এখানে একটু নলেজের জন্য বলে রাখবো, হয়ে গেছে। প্লিজ না কৌশিক বাবু, আপনার কাছে আসবো, কিন্তু একটা নলেজের জন্য যারা দর্শক বন্ধু আমাদেরকে দেখছেন তাদের জন্য দুটো কথা এখানে জেনে রাখা অত্যন্ত দরকার। আর্টিকেল নাম্বার 356 এবং 365 এটা কি বলে? 356 এবং 365 ধারা কি বলে? যদি কোনো কারণে 356 ধারা এখানে লাগু হয় তাহলে কি হতে পারে? 365 ধারা যদি জারি হয় তাহলে কি হতে পারে? কোনো কারণে যদি সত্যি রাষ্ট্রপতির কাছে এরকম কোনো কমপ্লেন যায় যে রাজ্য সরকার সেই কথা মানছেন না, তাহলে কিন্তু এখানে তৎক্ষণাৎ রাষ্ট্রপতি এটা বলতে পারে যে এখানে আইনের শাসন নেই এবং তৎক্ষণাৎ সেখানে রাষ্ট্রপতি শাসন ফেলতে পারে, অর্থাৎ 356 ধারা। কৌশিক, আরে রাষ্ট্রপতি শাসনের আলাদা করে কি দরকার? যে বুলডোজার তিনি চালাচ্ছেন, যেভাবে গণতন্ত্রের গলা টিপে ধরার চেষ্টা করছে, সেখানে নতুন করে রাষ্ট্রপতি শাসন করে কি হবে? ঠিক আছে, তিনি তো মানে রাষ্ট্রপতি শাসনের থেকেও বড় সিস্টেম এখানে চালু করে দিতে চাইছেন। এবার একটা কথা আমি মানবদাকে যেটা বলতে চাইছিলাম, মানব যারা বারবার করে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সিএ প্রতিবাদ করার কে, আমার কথাটা হচ্ছে উনি হয়তো মনে থাকবে যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রথম আন্দোলন করেছিল ভারতবর্ষের বুকে কলকাতার মাটিতে দাঁড়িয়ে 21শে জুলাই, যে নো কার্ড নো ভোট, অর্থাৎ নো আইডেন্টিফিকেশন কার্ড না থাকলে পরে ভোট দেওয়া যাবে না, অর্থাৎ ভোটার কার্ডের যে আন্দোলন, তিনি সবার প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা ভারতবর্ষকে গোটা ভারতবর্ষকে পথ দেখিয়েছিল। সেটাই ঐতিহাসিক বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী জানেন না, এই কায়ের সপক্ষে কিন্তু প্রথমে পার্লামেন্টে কিন্তু সওয়াল করেছিলেন। আমি এই জায়গাটা বলতে চাইছি যে আজকে বললেন না যে মমতা ব্যানার্জি কে, মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় মমতা আন্দোলনের প্রতীকী, উনি একটা আন্দোলনের উনি কি, উনি ভারতবর্ষের একটা আইন লাগু হয়, ওই যে
বছর তাড়িয়ে দিয়েছে। বন্ধ করার এই রাজ্য উনি থেকে কে? শিল্প ধরানোর জন্য উনি তিনি কে? আন্দোলন করেছিলেন। 34 বছর উনি সরকারের পারবেন মধ্যে বন্ধ 29 করতে? বছরের মাথায় আছে, আপনারা উনি শিল্পের শুধু কথা বলেন। ভোটের রাজনৈতিক যদিও বা আজকের ইস্যু মোটেই CAA আগে হয়েছে। কলকারখানা বন্ধ করার জন্য উনি আপনি পারবেন? কথা বলে বলছেন। উনি কোন আইনের প্লিজ মাধববাবু, উনি মাধববাবু, কোন please, আইনের আজকে CAA ইস্যু নয়, আজকে কোন CAA ক্ষমতার বলে ইস্যু উনি নয়। এইখানে না, CAA বন্ধ করবেন? CAA নিয়ে এতক্ষণ সময় ইনভেস্ট করার কোনো মানেই হয় না। CAA আজকে ইস্যু নয়, কিন্তু যদিও বা এই CAA নিয়ে কথা হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে খোদ 2006 সালে একসময় এই CAA কে সমর্থন করেছিলেন। প্রশ্নটা এখান থেকেই ওঠে, কেন তিনি সেই সময় সমর্থন করলেন, কেন তিনি আজ সমর্থন করছেন না? আজকে শুধুমাত্র দুকুল একুল আলাদা আলাদা রয়েছে তাই জন্যে? ভোট ব্যাংকের জন্য উনি না, দুই কোণে ভোট ব্যাংকের নিয়ে নয়। আমাদের কথা হচ্ছে উনি যে দুই কোণে পা পদ্ধতিটা নিয়ে দিয়েছেন করেছে ভোট এবং ব্যাংকের জন্য। আমাদের কথা কি আমি একটু বলে নিই, সেটা হচ্ছে যে এই যে সংক্ষেপে CAA-টা সংক্ষেপে যে লাগু করে দেওয়া হলো, এটা কয়জন বিরোধী রাজনৈতিক দলের সাথে আলোচনার মাধ্যমে সেটা হয়েছে। আর একটা গণতান্ত্রিক দেশ তোলে ভাই, এতগুলো রাজনৈতিক দল আছে, তাদের সাথে বসে একটা আলোচনা করে একটা দেখুন ফর্মুলা তৈরি করা যায়। 1947 সেটা তিনি দেশটা করেননি। যখন ভাগ হয় সেটা তিনি করেননি। হিসেবে দেশটা সুতরাং ভাগ আমাদের হয়েছিল। বক্তব্য ছিল কাজে CAA বাংলাদেশের লাগু যে করতে গেলে সমস্ত তাদেরকে হিন্দুরা ক্লজ রাখা হয়েছে যে সর্বশান্ত আপনি হয়ে- অ্যাপ্লিকেশন করলে পরে হিন্দুরা যে আপনাকে আগে সমস্ত বলতে হবে সর্বশান্ত হয়ে যে আপনি কোন ভারতবর্ষে দেশ থেকে এসেছেন, এসেছেন। এবং তাদেরকে CAA এর এখনো নাগরিকত্ব খুব পরিষ্কার দেওয়া চিত্র নেই মানুষের কাছে। সরকারের পরিষ্কার নৈতিক চিত্র মানুষের দায়িত্ব। কাছে এখনো তুলে ধরেনি কেন্দ্রীয় সরকার। ভারতবর্ষ আমরা জানতে চাইছি সেখানে কি দেখুন, আছে আইনটার মধ্যে, সেটা মানুষের তুলে ধরা 1947 হোক। সাল 15 আগস্ট যখন দেশটা স্বাধীন হয় জাতীয় তথ্য হিসাবে যে সমস্ত হিন্দুরা বাংলাদেশ থেকে সর্বশান্ত হয়ে ভারতবর্ষে এসেছেন, তাকে নাগরিকত্ব দেওয়া ভারতবর্ষের সরকারের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ছে। আর সেটা তাহলে কি আজকে আমরা নাগরিক নই? মোদিজি যা তাহলে বলেন আজকে কি নাগরিক নই আমরা? মোদি যা বলেন তা অনেক কিছু উনি করে করে দেখান, দেখান, আমরা উনি জানি। করে দেখান। উনি তাহলে কি আমরা নরেন্দ্র করে মোদী দেখান? বলেছিল, কালাদান উনি কি নাগরিক নই নাকি? কালোদান তো বাপাস আসেনি। কাশ্মীর ঠান্ডা করে দিয়েছেন, ছাড়ুন 3 আপনি। তালাক বন্ধ করে দিয়েছেন। না, এখন কি আমরা নাগরিক কি নাগরিক না? 500 বছরের সমস্যার সমাধান করে এখন কি দিয়েছেন। আমরা নাগরিক কি নাগরিক না? গ্যাস করে দিয়েছেন। আজ যদি বা এখন এগুলো কি আমরা ইস্যুটা নাগরিক লোকসভার অথবা নাগরিক না, সেটা আগে লোকসভার clear করে ক্ষেত্রে খুব বলুন। ইম্পর্টেন্ট এবং ভাইটাল পয়েন্ট আপনি উল্লেখ এখন করলেন কি মানববাবু। নাগরিক? এক আপনি বললেন যে কি নাগরিক তিন তালাক- নয়? না প্লিজ 3 তালাক ওঠানোর কথা আপনি বললেন এবং আর্টিকেল 370 কথা আপনি বললেন। এই ক্ষেত্রে কি ভোট ব্যাংক নেই? দেখুন, 3 তালাক এগুলো- ওঠানোর ক্ষেত্রে কোনো ভোট ব্যাংক নেই। দেখুন। আর্টিকেল 370 কোনো ভোট ব্যাংক নেই। আপনি দেখুন। এটা বলতে পারবেন দায়িত্ব নিয়ে? আমি বলছি ভারতবর্ষে বিজেপি এমন একটা দল যারা ভোট যখন ব্যাংক করে কোনো না। কাজ করে না, তারা ভোটের কথা, ভোট পাওয়ার কথা ভেবে তারা কাজ করে না। আচ্ছা। মোদিজির একটাই 3 কথা, তালাকের কথা, সবকা 3 সাথ, তালাকের কথা সবকা মাইনরিটির বিকাশ। জন্য নয়। সবার আমি সেটা সঙ্গে বলতে চাইছি। কার বিকাশ হয়েছে? প্লিজ না, প্লিজ। নীরব মোদী দেশটাকে উন্নয়ন করতে আর্টিকেল হবে। নীরব 370 মোদীর বিকাশ হয়েছে? না প্লিজ, দেশের আর্টিকেল 370 কি উন্নয়নের বলে? কথা ভেবে মানববাবু, আম্বানির বিকাশ মানববাবু, হয়েছে? আর্টিকেল 370 কি বলে? হ্যাঁ, আর্টিকেল 370 কি বলে? দেখুন, পরিষ্কার ভারতবর্ষে যে আমাদের যে রাজ্যগুলো আছে, প্রত্যেকটা রাজ্যের সার্বিকভাবে সমানভাবে উন্নয়ন ঘটবে, এই কথা মাথায় রেখেই আমাদের মোদিজি মানে আমাদের দেশটা শাসন করছেন। সেক্ষেত্রে কিন্তু যেটা আমাদের প্রাণেশবাবু এবং কৌশিকবাবু বলছেন, না আসলে না। তো সেই মুহূর্তে সবচেয়ে বড় খবরের দিকে নজর রাখবো। আবারও একটা ব্রেকিং এসছে, মুর্শিদাবাদের রেজিনগর রামনবমীর ঘটনায় সন্ত্রাস। আবারও নতুন করে রামনবমী ঘিরে উত্তেজনা শুরু হয়ে গিয়েছে। মুর্শিদাবাদের রেজিনগরের ঘটনা এই মুহূর্তে ব্রেক করছে ট্রাইব টিভি বাংলা। এবার নড়ে চড়ে বসলো জাতীয় নির্বাচন কমিশন। রামনবমী ঘিরে যে সন্ত্রাস বারবার উঠে আসে, প্রতিবার রামনবমীকে ঘিরে নানান রকম সন্ত্রাসের কথা ওঠে তৃণমূল এবং বিজেপির মধ্যে। বেলডাঙ্গা এবং শক্তিপুরে 2 ওসি সাসপেন্ড। এই মুহূর্তে সবচেয়ে বড় খবরের দিকে নজর। বেলডাঙ্গা এবং শক্তিপুরে 2 ওসি সাসপেন্ড করা হয়েছে। তাদেরকে সাসপেন্ড করলেন জাতীয় নির্বাচন কমিশন। ভোটের মরশুম চলছে আর সেই সময়কালীন অবস্থাতে সাসপেন্ড হলেন একেবারে ওসি জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবরের দিকে নজর রয়েছে ট্রাইব টিভি বাংলার। এই ছবিও কেন বারবার করে রামনবমীতে যে ঘটনা উঠে আসে, ধর্মকে নিয়ে বারবার যে রাজনীতির কথা উঠে আসে বিজেপির ক্ষেত্রে, সেটা কি সত্যি অস্বীকার করা যায়? বা যদি স্বীকার করা যায় বা যদি অস্বীকার করা যায়, তাহলে সেটার ক্ষেত্রে ঠিক কী রেসপন্সিবিলিটি বিজেপির তরফ থেকে নেওয়া হয় বা তৃণমূলের তরফ থেকে নেওয়া হয়? প্রশ্ন জানার চেষ্টা করবো মাধববাবুর থেকে। মাধববাবু, ওসি সাসপেন্ড হয়, একদম ঠিক করেছেন। ভারতীয় জাতীয় নির্বাচন কমিশন একটা ভারতবর্ষের সবচেয়ে বড় যে নির্বাচন, এই নির্বাচনে ভারতীয় জাতীয় নির্বাচন কমিশন অনেক ভেবেচিন্তেই 2 ওসিকে সাসপেন্ড করেছেন। এটা দিয়ে শুরু। আগামী দিনে আমাদের যে পশ্চিমবঙ্গে ধাপে ধাপে যে দফায় দফায় যে ভোটগুলো হবে না, দেখবেন শুধু ওসি থেকে শুরু করে অনেকগুলো মানে পুলিশ আধিকারিক সাসপেন্ড হবেন। কারণ পুলিশ বাহিনী, পশ্চিমবঙ্গের পুলিশ আধিকারিক তৃণমূলের কাছে তৃণমূল কংগ্রেসের যারা নেতা তাদেরকে আবার
চেষ্টা করলাম। তাদের নিজেদের কোনো সত্তা নেই, বাংলায় পুলিশের নিজের কোনো সত্তা নেই, কাজেই সাসপেন্ড হবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। একেবারে অন্তিম রাউন্ডে দিয়ে চলে এসেছি, এবার তিনজনকেই 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো, কিন্তু যে প্রশ্ন দিয়ে 1 মিনিট স্ট্যান্ড পয়েন্ট রাখতে দেবো। প্রশ্ন উঠবে কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, এই 3 জায়গাতে যদি আপনারা মনে করেন যে আপনাদের প্রার্থীরাই জিতবে, তাহলে ঠিক কিসের বেসিসে জিতবে বলে আপনারা মনে করেন? প্রথম সুযোগ দেবো প্রাণেশবাবু। প্রাণেশবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। আমাদের প্রার্থী জিতবে কারণ দুই ফুলকে মানুষ দেখে নিয়েছে, তারা ক্ষমতার জন্য লড়াই করছে। আনইন্টারাপ্টেড কি বলবো, হ্যাঁ, প্রাণেশবাবু বলুন। দুই ফুলের লড়াই মানুষ দেখছে, তাতে তিতি বিরক্ত। মানুষের উন্নয়নে এবং রুটি রুজির লড়াইয়ে, জাতের লড়াই বাদ দিয়ে মানুষের যাতে ভাতের লড়াই, সেই লড়াইয়ে বামপন্থীরা আছে এবং বামপন্থীরা মানুষের সাথে আছে। এই কেন্দ্রীয় সরকারকেও দেখছে, রাজ্য সরকারকেও দেখছে। কেন্দ্রীয় সরকার জিনিসপত্রের দাম বাড়াচ্ছে, মানুষকে যেভাবে তারা বিভ্রান্ত করছে। বছরে 2 কোটি বেকারের চাকরির কথা বলেছিল, দিতে পারেনি। মমতা ব্যানার্জির সরকার একদম লুটের সরকার, সর্বস্তরে দুর্নীতিতে একদম নিমজ্জিত। স্বাভাবিকভাবেই এই দুটো সরকারের থেকে মুখ ফিরিয়ে মানুষ আমাদের পক্ষে থাকবে বলেই আমাদের বিশ্বাস, এবং আমরা মনে করি যে দেশে ধর্মনিরপেক্ষ একটা সরকার তৈরি হোক, এবং যাতে মানুষের কর্মসংস্থান, দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে যাতে সরকার ব্যবস্থা নেয়, এবং এমন একটা সরকার যারা জনকল্যাণমুখী সরকার তৈরি হয়, এবং তার জন্যই বামপন্থীদের পক্ষে মানুষ থাকবে। বেশ, এবার এই সেম প্রশ্ন নিয়ে 1 মিনিট সময় সুযোগ দেবো কৌশিকবাবু। কৌশিকবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড বলুন। হ্যাঁ, আমরা চাই বা যেটা দেখতেও পাচ্ছি যে আজকে মানুষ কিন্তু ভরসা রাখছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রায় 70টার মতো প্রকল্প চলছে গোটা পশ্চিমবঙ্গে, কন্যাশ্রী থেকে শুরু করে বিভিন্ন রকম প্রকল্প যেটা চলছে, সেই তার উপরে ভিত্তি করে বাংলার সংখ্যালঘু মানুষ, আদিবাসী মানুষ, খেটে খাওয়া শ্রমিক, ছাত্র, যুব সবাই তৃণমূল কংগ্রেসের উপর ভরসা রাখবে বলে এটা আমরা মনে করছি। এবং আগামী দিন গোটা ভারতবর্ষের বুকে একটি ধর্মনিরপেক্ষ সরকার তৈরি হোক, জিনিসপত্রের দাম কমুক, বেকারদের হাতে কাজ উঠুক, কৃষকরা তার ন্যায্য মূল্য পাক, কৃষকের দামের ন্যায্য মূল্য পাক, শ্রমিকরা কাজ পাক, নতুন নতুন কলকারখানা গড়ে উঠুক, এটাই নিয়ে আমাদের বিভিন্ন বক্তব্য নিয়ে আমরা মানুষের কাছে পৌঁছে যাচ্ছি। আগামী দিন চাচ্ছি যে পশ্চিমবাংলায় সুস্থভাবে নির্বাচন হোক, এবং নির্বাচন কমিশন যাতে তার যে নৈতিক যে কর্তব্য, নিরপেক্ষতা বজিয়ে রেখে তিনি যাতে পশ্চিমবঙ্গে ভোট করান বা গোটা ভারতবর্ষে ভোট করান, সেটাই আমাদের প্রতি কর্তব্য আমাদের থাকবে। এইটা আমাদের আশা। সেম প্রশ্ন নিয়ে মাধববাবুর কাছে আসবে। মাধববাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। আজকের এই চ্যানেলে বসে প্রথমেই বলবো যে পশ্চিমবঙ্গের যে পুলিশ প্রশাসন, ওনাদের কাছে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটাই আবেদন, আপনারা নিরপেক্ষভাবে কাজ করুন। আর দ্বিতীয়ত হলো, আজকে যে 3টা লোকসভা কেন্দ্রে ভোট হলো, সেখানটায় যে অঘটনগুলো ঘটলো, এই ধরনের অঘটন যাতে বাকি যে দফায় ভোটগুলো হবে সেই ঘটনাগুলো যাতে আবার পুনরাবৃত্তি না ঘটে। বাংলা সুস্থ সুন্দরভাবে ভোট হোক, আর সুস্থ এবং সুন্দরভাবে ভোট হলে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ ভীষণভাবে খুশি হবেন। আর নরেন্দ্র মোদীজি এবার আমাদের একটাই স্লোগান, এটা স্লোগান বললেও ভুল হবে, কারণ এটা আমরা আশা করছি এবার 400 পার। এবার 400 পারকে সামনে রেখে সাধারণ মানুষ শুধু অপেক্ষায় সেই দফায় ভোটগুলোতে কখন বিজেপিকে ভোট দেবে। অন্তিমে চলে এসেছে। আপনাদের 3জনকে অশেষ ধন্যবাদ ট্র্যাক টিভি বাংলা আসবার জন্য, এক কথা অঞ্জনের এই শোতে জয়েন করবার জন্য। যে কথা বলে আজকের এই শো শেষ করব, রামনবমী থেকে ওসি সাসপেন্ড হোক কিংবা বিজয় মিছিল আগে থেকেই বের হোক, এই সব কিছুর কিন্তু ক্যালকুলেশন হবে একেবারে 4 জুন। এই মুহূর্তে যে নজর রাখছি, আপনারা যে খবরের দিকে নজর রাখবো, কোচবিহারে বিজয় মিছিলের যে খবর আপনাদেরকে দেখাচ্ছিলাম, দাস ব্রাদার্স থেকে শুরু হয়েছিল, সেই বিজয় মিছিলের ছবি একেবারে এক্সক্লুসিভভাবে দেখাচ্ছি আপনাদের ট্র্যাক টিভি বাংলার পর্দায়। কোচবিহারের সেই ছবি, যেখানে তৃণমূলের বিজয় মিছিল ইতিমধ্যেই বেরিয়ে গিয়েছে, যদিও বা 4 জুন রেজাল্ট বেরোবে, ফলাফল বেরোবে, সত্যি সেদিন মানুষ তৃণমূলকে সমর্থন করেছে নাকি বিজেপিকে নাকি অন্য কোনো দলকে, এই যাবতীয় বিষয়ের কনক্লুশন আসবে একেবারে 4 জুন। কিন্তু তার আগেই যে বিজয় মিছিল আপনারা দেখতে পাচ্ছেন ট্র্যাক টিভি বাংলার পর্দায়, তা কিন্তু একেবারে তাদের শতপ্রণোদিত। তারা নিজের থেকে ইচ্ছে করে এখন থেকে বিজয় মিছিল বের করেছে একেবারে দাস ব্রাদার্স থেকে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ট্র্যাক টিভি বাংলার পর্দায়। বিক্ষিপ্ত হবে কোচবিহারের বিভিন্ন জায়গাতে হিংসার ছবি আপনারা দেখেছেন একেবারে ট্র্যাক টিভি বাংলার পর্দাতে। আজ এখন আবারও যেখানে দেখা যাচ্ছে যে কোচবিহারে তৃণমূলের পক্ষ থেকে বিজয় মিছিল বেরিয়ে গিয়েছে 4 জুনের আগেই। ফলাফল নির্বাচন এখনও চলছে, এখনও অনেক দফা নির্বাচন বাকি, আর সেখানে কোচবিহারের আজ যখন শেষ হয়েছে তখনই বিজয় মিছিল বেরিয়ে গিয়েছে। নজর থাকবে আমাদের ট্র্যাক টিভি বাংলায়, নজর রাখুন ট্র্যাক টিভি বাংলার পর্দায়। এরকমই শো দেখার জন্য টান 1 ঘন্টা দেখার জন্য ঠিক সন্ধ্যে 7টা নজর রাখুন ট্র্যাক টিভি বাংলার পর্দায়, এক কথা অঞ্চলে। নমস্কার।